যে ব্রয়লার মুরগি তো ডিম পারে না, তাহলে ব্রয়লার মুরগি আপনি নিষিদ্ধ করেন না কেন? ডিম পাড়ার জাত আলাদা, মাংসর জাত আলাদা। সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যে মাংসের জাত যেগুলো আছে এই দেশে, পৃথিবীতে যে জাতগুলো আছে এগুলো আমাদেরকে ব্রিডিং করার সুযোগ করে দেন, এতে করে এই দেশে মাংসের চাহিদা পূরণ হবে। ব্রাহ্মণটা যদি শাহিওয়াল সিন্ধির মতো অ্যাভেলেবেল হয়ে যায়, মানে ঘরে ঘরে থাকে, তাহলে মাংসের কেজি যদি 800 টাকা হয়, যেহেতু এটা 2.5 গুণ বেশি প্রোডাকশন করে, তাহলে মাংসের কেজি যদি নর্মালি 800 টাকা হয়, এটার যদি অ্যাভেলেবিলিটি বেড়ে যায় তাহলে 400 টাকায় চলে আসবে। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে ক্ষুদ্র খামারির টিম নিয়ে আমি চলে আসছি কিশোরগঞ্জ কটিয়াদি মালিকখালী বাজার সোহেল ভাইয়ের খামারে। দর্শক, আজকের ভিডিওটা একটু মর্মান্তিক ভিডিও, তার কারণ হচ্ছে আজকে আমরা যে খামারটিতে আসছি দেখতে পাচ্ছেন যে খামারের পাশে বাজারের নাম হচ্ছে মালিকখালী বাজার, আর এই খামারের মালিকও খামারটাকে খালি করতে চায়। মূলত বিষয় হচ্ছে এই খামারে যতগুলো গরু আছে, যদিও দেখতে পাচ্ছেন গরু এখন একটাই, পুরা খামার খালি, বাকি গরুগুলোকে বের করা হয়েছে। তো এই খামারে যতগুলা গরু আছে সবগুলা গরুই এই খামার মালিক বিক্রি করে দিবে। তার কারণ হচ্ছে শারীরিক অসুস্থতার জন্য ওনাকে 2-3 মাস একটানা দেশের বাইরে ইন্ডিয়াতে থাকতে হবে চিকিৎসার জন্য, আর এই সময়টাতে এই গরু লালন পালন করার মতো খামারে আর কেউ নাই। সেজন্যই বাধ্য হয়ে ওনাকে এই শখের গরুগুলো, খুব সুন্দর সুন্দর গরু, প্রত্যেকটা গরু খুবই সুন্দর, আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে। এই শখের গরুগুলোকে খুবই অল্প দামে, মানে যত দ্রুত সম্ভব বিক্রি করে ওনাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে, যত দ্রুত সম্ভব বিক্রি করার জন্যই আজকের এই ভিডিও। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর বাংলাদেশের জন্ম নেওয়া কিছু এক্সক্লুসিভ ব্রাহ্মা গরু দেখাবো। উনি মূলত এখানে ব্রাহ্মা জাত উন্নয়ন নিয়ে বেশ কয়েক বছর যাবৎ কাজ করতেছে, ওনার কাছ থেকে এই জাত উন্নয়ন সম্পর্কে জানবো। আর একটা ভ্যাকসিন আপনি ভুলভাবে ব্যবহার করলে শুধুমাত্র গরুর জন্য না, মানুষের জীবনেও কত বড় দুর্বিষহ ঘটনা ঘটতে পারে, এই ঘটনা আজকে আপনাদেরকে বলবো। যে করোনার ভ্যাকসিনে সামান্য একটু ত্রুটি হওয়ার কারণেই কিন্তু ওনার আজকে এই দুরবস্থা। চলুন সব গল্পগুলো আমরা একসাথে এই খামার মালিক সোহেল ভাইয়ের কাছ থেকে জেনে নিই। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার আইটার নাম আছে শাহিন শাহ? জি মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। জি আলহামদুলিল্লাহ, বাবা রাখছে তো। আচ্ছা, আমরা এই মুহূর্তে আসি হচ্ছে কটিয়াদি কিশোরগঞ্জ মালিকের বাজারের পাশে। জি, মালিকখালী বাজার। জি, মালিকখালী বাজারের পাশে। তো মালিকখালী বাজারের পাশে আপনার খামার, আপনি খামার খালি করে ফেলতে যাচ্ছেন, কারণ কি? আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, আমার ট্রিটমেন্টের জন্য একটু বাইরে যেতে হবে আর কি। আচ্ছা, তো এই জন্যই চাচ্ছি যে খামারের গরুগুলা সব বিক্রি করে দেবো। আপনার যে সমস্যাটা, যেটা অফ ক্যামেরায় আমরা জানলাম, আপনার ভ্যাকসিনের প্রবলেম হয়েছে, হ্যাঁ, করোনা কোভিড ভ্যাকসিনে, যেটা আমারও হয়েছে এবং আমিও ভুক্তভোগী, যদিও আমারটা হচ্ছে আপনারটা অবস্থা একটু সিরিয়াস। তারপরও এই ব্যাপারটা নিয়ে আমাদের সবার জানা উচিত, সেজন্য ব্যাপারটা একটু খোলাসা করে বলি। আপনার সমস্যাটা কী হয়েছে বলেন। আমার হচ্ছে কি, আসলে আমি দ্বিতীয় ডোজ করোনার ভ্যাকসিন নেওয়ার পরে, সেকেন্ড ডোজ নেওয়ার পরে আমি করোনায় আক্রান্ত হই। আচ্ছা, 21 দিন ভেন্টিলেশনে ছিলাম। আচ্ছা, তো 21 দিন ভেন্টিলেশনে থাকার পর আমাকে 5 ডোজ কমপ্লিট করতে হবে, পরে আবার 3 ডোজ নিতে, আর 3 ডোজ, মানে আমি মোট 5 ডোজ ভ্যাকসিন নিছি। তো ভ্যাকসিন নেওয়ার পর আমার গত 8 মাস আগে হঠাৎই সারা শরীরে একটা চর্মরোগ দেখা দিছে। তো অ্যালার্জির মাত্রা অতিরিক্ত বাইরে গেছে। তো বাইরে যাওয়ার পরে আপনার বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করছি, এবং আমাদের বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ডাক্তার, বঙ্গবন্ধু পিজি হসপিটালের যিনি, ওনাকে দেখাইছি চর্মরোগ বিশেষজ্ঞ। তো ওনার ট্রিটমেন্ট ছিল আমার প্রায় 3 মাস। 3 মাস পরে আমি শরীরে কালচারাল টেস্ট করার পরে দেখা গেছে যে আমার আপনার শরীর বডি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো বডি রেজিস্ট্যান্স হওয়ার কারণে আমাদের দেশের কোনো অ্যান্টিবায়োটিক আমার কাজ করতেছে না। তো কাজ না করার পরে আপনার এখন মলম লাগানো ছাড়া আর অন্য কোনো কাজ আমি করতে পারতেছি না, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না আমার শরীরে। তো এখন আসলে একটু উন্নত ট্রিটমেন্টের জন্যই আমাকে একটু দেশের বাইরে যাওয়ার চিন্তা আর কি, এছাড়া তো আর কিছু করার নাই। আর রিসেন্টলি আমি যখন ডাক্তার দেখাইছি তখন বলতেছে যে আমাকে ফুসফুসে এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে এই ভ্যাকসিনটার। তো ফুসফুসে যদি এফেক্ট হয়, এর মধ্যে আমার মনে করেন যে ইতিমধ্যেই আমার শ্বাসকষ্টের একটা সমস্যা দেখা দিতেছে। তো আমিও বুঝতে পারতেছি যে আমার ফুসফুস এফেক্টেড। তো এই কারণেই আর কি, আসলে আর খামারটা আমি নিজে একলা পরিচালনা করি। আচ্ছা, আমি কোনো কর্মচারী দিয়ে আমি খামার করি না, আর কর্মচারীদের করে আসলে আমার আত্মতৃপ্তি হয় না, আর নিজের গরুকে নিজের হাতে না খাওয়ালে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন গরুটারে খাওয়ানো হয়েছে না আর কি, এরকমটাই। আর আমি আর কারোর প্রতি আস্থাও রাখতে পারতেছি না, যে কারণে আসলে আমার খামারের সমস্ত গরুগুলাই বিক্রি করে দিতে চাচ্ছি। আর আমার গরুগুলা দেখলেই বুঝবেন আপনি
আমার খুব আদরের গরু এগুলো। আজকে আমি 6 বছর ধরে এই খামার লাইনটা আছি। আমি ডে বাই ডে আস্তে আস্তে চেষ্টা করতেছি আমার জাতটাকে একটু উন্নয়ন করে একটু ভালো কিছু করতে পারি কিনা। কিন্তু আপনার এগুলো দেখে কোনোটাই আমার কাছে মনে হচ্ছে না ব্রাহ্মা কিংবা ভালো মানের ফ্রিজিয়ান, সব দেশি দেশি গরু মনে হচ্ছে। না এগুলো তো আমার গরু না ভাই, এগুলো আপনার গরু না? না না এগুলো আমার গরু না। তা আমরা এনে দাঁড়াই আছি কেন? না আসেন আমার গরু দেখাই আপনাকে, এই গরুগুলো আমার এগুলো না। কেমনে আসলাম আমরা? আসছেন আপনি, আনফরচুনেটলি এখানে চলে আসছেন। আরে দর্শক, একে একে আমরা সোহেল ভাইয়ের গরুগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথম আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, বাংলাদেশে জন্ম নেওয়া যে ব্রাহ্মাগুলো আছে তাদের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ব্রাহ্মা। যদি এটার মাথাটা আপনাদেরকে দেখাই ভালোভাবে, দেখেন পুঁছটা দেখেন, পিঠ দেখেন, পা দেখেন, না 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 অসাধারণ। না 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 আপনাদের না আজকের ভিডিওতে একটা নলেজ হয়ে যাবে যে ব্রাহ্মা গরু বাংলাদেশের ফ্যাটেনিং খামারিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আসলে আমি সহ বাংলাদেশের অনেকেরই বোধগম্য না যে বাংলাদেশে জার্সি এবং ব্রাহ্মা এই দুইটা জাত কেন অ্যাভেলেবেল করা হয় না। দুধের জন্য আমাদের বাংলাদেশের সবচাইতে ভালো গরুটা হচ্ছে জার্সি, যেটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে, এবং মাংসের গরুর জন্য সবচেয়ে ভালো হচ্ছে এই ব্রাহ্মা, যেটা অল্প দিনে খুব ভালো ওয়েট গেইন করতে পারে। ঘর থেকে মনে হয় সবসময় বের হয় না। ভাই এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদেরকে। এটা হচ্ছে আসলে আমার খামারে জন্ম নেওয়ার পর থেকে আমি আসলে ওরে খুব কমই বের করছি আর কি। আচ্ছা, এই একটু হাঁটা চলার জন্য যতটুকুই বের করা হয় আর কি। আর আজকে একটু লোকজন বেশি দেখছে তো এই জন্য একটু ইয়ে করতেছে। তবে গরু খুব শান্ত প্রকৃতির গরু, এমনিতে ইয়ে করে না। আর এটা হচ্ছে বর্তমানে 2 দাঁত ভাঙছে, মাত্র দুই দাঁত ভাঙছে। এর বয়স 22 মাস। 22 মাস চলতেছে ওর বয়স। 22 মাসে এর ওয়েট কতটুকু হবে ভাই? এটা তো আসলে আমার এখানে স্কেল নাই, আমি তো আসলে আন্দাজ করতে পারবো না। এটা আপনারা ধারণা করে বলেন, আমাদের দর্শকদের জন্য বলেন। আমার মনে হয় যে 700 কেজি আশা করা যায় আর কি, 700 কেজি হইতে পারে। কারণটা হচ্ছে আমরা তো ধারণা করে বললে ভাই মানে এক্সাক্টই বলতে হয় আর কি, আশা করি। কারণ আমি একেবারে আপনাকে ওয়েটটা ভিন্ন কারণে জিজ্ঞেস করছি। আমি আপনাকে কাছে জানতে চাচ্ছিলাম যে এইটা মানে 22 মাস 24 মাসে তার ওয়েট হচ্ছে ধারণা করতেছেন 700 কেজি। জি জি। আচ্ছা, এবার আমাকে বলেন, আপনার এই গরুটা যদি ব্রাহ্মা না হয়ে এটা যদি শাহিওয়াল হইতো, জি, তাহলে এটার ওয়েট কত হইতো? সর্বোচ্চ 350। 350 কেজি ওয়েট হইতো। তার মানে আপনি মোটামুটি 2.5 গুণ বেশি প্রোডাকশন পাইছেন, তাই না? জি। আচ্ছা, তার মানেটা হচ্ছে ব্রাহ্মা শুধুমাত্র সৌন্দর্যের জন্য না, এটা মাংসের চাহিদার জন্য বা প্রোডাকশনের জন্য আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ। এবার একটু বলেন, এর খাবার খরচ কি শাহিওয়ালের তুলনায় বেশি না কম? না, অনেক কম। শাহিওয়ালের তুলনায় অনেক কম খায় সে। মানে মোটামুটি সে অল্প খেয়ে অনেক বেশি প্রোডাকশন দিতে পারে। জি। তাহলে এর দাম শাহিওয়ালের চেয়ে বেশি থাকে কেন? বেশি থাকার কারণটা হচ্ছে আসলে ভাই আমাদের দেশে ব্রাহ্মাকে নিয়ে যে ধরনের মানে অপপ্রচার চলতেছে। অনেকেই বলেন না যাই না বলেন ব্রাহ্মা নিষিদ্ধ, কেউ বলেন যে ব্রাহ্মাকে আপনার নিয়ন্ত্রিত করা হয়েছে, কেউ আবার বলেন যে না ব্রাহ্মা পালা যাবে। মানে বিভিন্ন কারণে এটা সিমেন্টসের দাম হয়ে গেছে আকাশচুম্বী। আচ্ছা, সিমেন্ট পাওয়া যায় না? সিমেন্ট পাওয়া যায় না, সিমেন্টসটা আকাশচুম্বী। আর ব্রাহ্মা গরুর ব্যাপারটা হচ্ছে আপনার ব্রাহ্মা লুকস, মানে আসলে বড় গরু হইলে তো একটু রেটটা বাইরে যায়, এটা হলো একটা বিষয়। আর ব্যাপারটা হচ্ছে ভাই আসলে ব্রাহ্মা আমি মনে করি প্রান্তিক খামারি থেকে শুরু করে খামারে যারা আছেন, যারা ফ্যাটেনিং করেন, আমি মনে করি যে ব্রাহ্মা নিয়ে কাজ করলেই বর্তমান যে খাদ্যের যে দাম, সেটার সাথে আপনার অন্য কোনো গরু দিয়া এই খাদ্যদ্রব্য সাথে মানে আমার মনে হয় না পাল্লা দিয়ে পারবে। আচ্ছা, ও কি দাঁতছে? ওর কি দাঁত হইছে? এই মাত্র 2টা দাঁত ভাঙলো, আজকে বোধহয় সপ্তাহখানেক হয়েছে, দাঁত উঠে না, এখন উঠতেছে। দেখা যাবে এটা? দেখা যাবে বলতে হলো একটু দাঁত দেখা তো। হ্যাঁ, এই দেখা দেখা একটু দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা। এখন আর দেখাবো না, রাগ করছে। এই যে বাই করছিল, দেখি 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 এই মুখটা ন দেই না একটু। দাঁত পড়ছে, দাঁত ফাঁকা দেখছি। মাত্র দাঁত ফালছে আর কি এই সপ্তাহে। আচ্ছা, এই গরুটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটা আসলে আজিম ভাই আমি বলতে চাচ্ছিলাম কি, আসলে যারা এই গরুটা নেবেন, জি, আমি এক্সপেক্ট করব এটা যে আপনারা আমার খামারে আসেন, গরুটা দেখেন। ভিডিওতে আসলে গরু কত দূর বোঝা যাচ্ছে আমি জানি না, গরুটা দেখেন, গরুর লুকস দেখেন, গরুর ফিউচারটা দেখেন, দেখে পরে আলোচনা করে ইনশাল্লাহ ডিসাইড করব। তার একটা ধারণা যদি দিতেন তাহলে। না, ধারণা বলতে আসলে আমি চাইতেছি আজিম ভাই যে গরুটা যিনি নিবেন ওনারও ভালো ধারণা থাকবে, আর আমিও খুব আকাশচুম্বী কিছু বলবো না, আইসা পরে দেয়া একটা নেগোসিয়েশন হয়ে যাবে ইনশাল্লাহ।
সীমার মধ্যেই হবে। হ্যাঁ, সীমিতের মধ্যেই হবে। তবে যিনি পালতে চান গরুটা, আশা করি আর কি যে গরুটার ফিউচার অনেক ভালো আছে। তাহলে ভাইজান এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা। জি, 2 নাম্বার গরু। আচ্ছা, এটা হচ্ছে বকনা। বকনা। দর্শক আমি যদি একটু ভালোভাবে দেখাই, এটার শিংগুলো দেখেন, কান দেখেন, কপাল দেখেন, মাথা দেখেন, চোখ দেখেন, গলা এবং পিঠটার দিকে তাকান। হ্যাঁ, ওভারঅল পুরো বকনাটা যদি একসাথে দেখাই তাহলে এটা কেমন দেখা যাবে। ভাই এই গরুটার সম্পর্কে একটু বলেন আমাদেরকে। যে এটা হচ্ছে আপনার অস্কার যে ইম্পোর্ট করা যে শার্টটা ছিল এশিয়ার, এটার বীজ এটা। আচ্ছা। আর ওর মাকে আমি বললাম ইতিমধ্যে যে এর মাকে আমি নিয়ে আসছিলাম বকনা অবস্থায়। তো ওটা আমার ফার্স্ট ল্যাকটেশনে 38 লিটার দুধ দিত। আর এটা অস্কারের বাচ্চা, এটার বয়স বর্তমানে 11 মাস চলতেছে। গত 2 দিন আগে হিটে আসছিল, আমি এটাকে বীজ দিই নাই। প্রথম হিট? জি, প্রথম হিট আসছে 2 দিন আগে। আচ্ছা, আমি এটা বীজ দিই নাই এটাকে। তাহলে আপনি আশা করতেছেন এইটার দুধ কেমন দিতে পারে? এটা 40 লিটার প্লাস দুধ দিবে আশা করি ইনশাআল্লাহ। ফার্স্ট ল্যাকটেশনে 40 লিটার প্লাস দুধ দিবে। আসলে এই ফার্স্ট ল্যাকটেশনে 40 কেজি দুধ দিবে, এটা আমাদের দেশের মানুষের কাছে অনেকটা বিশ্বাসযোগ্য না। আপনি কতটা মানে আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতে পারতেছেন? এটা আসলে ভাই ব্যাপার হচ্ছে আমি তো ওর মারে পালছি। আচ্ছা। ওর মার ল্যাকটেশন সম্পর্কে তো আমার যথেষ্ট ধারণা আছে। ওর মা আমাকে 38 লিটার দুধ দিয়ে গেছে অলরেডি। এবং এটার যেই বুলের বীজের বাচ্চা, ওর বাবার রেকর্ড, ওর বাবা মানে দ্যাট মিনস ওর নানির রেকর্ড হলো 70 লিটার। দাদির রেকর্ড হলো 70 লিটার। তো আমরা জেনেটিকভাবে যত দূর জানি, মা এবং বাবার বংশ পরিক্রমায় যত দূর দুধ আসবে, তো সেই হিসাবে আমি আশা করি যে ও 40 লিটার প্লাস দুধ ইনশাল্লাহ দিবে। আচ্ছা দর্শক, আসলে মূলত ওর মা ফার্স্ট ল্যাকটেশনে 38 কেজি দুধ দেয় এবং 2 মাস, ওর যখন বয়স 2 মাস তখন ওর মা তর্কা রোগে মারা গেছে। তো আর ওকে যে সিমেন্ট মানে ওর মাকে যে সিমেন্ট দেওয়া হয়েছিল, সেই সিমেন্টের বাচ্চা মানে ওর যে দাদি, মানে ওর বাবার মায়ের দুধের রেকর্ড হচ্ছে 70 লিটার। বাংলাদেশের মধ্যে কিন্তু এটাই হাইস্ট রেকর্ডের বুল। ঠিক আছে? তো সেইভাবে ধারণা করা যাচ্ছে মোটামুটি ফার্স্ট ল্যাকটেশনে আপনারা এরকম 38 থেকে 40 কেজি দুধ পাওয়ার কথা, মানে যেটা ধারণা করা যায় ওর জেনেটিক হিস্ট্রি জানার পরে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বকনার বর্তমান পরিস্থিতি এবং এই বকনাটা প্রথমবার হিটে আসছে 2 দিন আগে। সো সেই হিসাবে আর 19 দিন পরে সে আবার হিটে আসবে, সেই হিটে এটাকে ইনসেমিনেশন করা যাবে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি এটা একটা রানিং বকনা। এটার দাম কত যাচ্ছেন ভাই? ভাই আমি এটা জোড়াই বলবো, আমার একটা ব্রাহ্মা বকনা আছে। আচ্ছা, এই দুটাকে আমি জোড়াই দাম চাতে বলবো। এখন ব্রাহ্মা বকনা তো অনেকে মানে যারা ডেয়ারি ফার্ম, তাদের তো আসলে ব্রাহ্মা বকনা দরকার নাই, তাদের দরকার হচ্ছে ফ্রিজিয়ান বকনা। আপনি ইন্ডিভিজুয়ালি বললে মনে হয় ভালো হয়। আমি আসলে 2টা বকনা আমি চাচ্ছি। অনেক খামারি আছে আমাদের দেশে যারা দুধ এবং জাত উন্নয়ন 2টা নিয়ে কাজ করে একসাথে। আচ্ছা, আমি আসলে এই বকনাগুলো আমিও চাচ্ছি যে আমাদের দেশের যারা খামারি আছেন তারা যদি পালেন, বা তারাই হয়তো এটা ভালো বুঝবেন। এটা হচ্ছে ব্রাহ্মা বকনা, তাই না? জি ভাই। এটার বয়স কত? এটার বয়স 13 মাস চলতেছে। আচ্ছা, এখন আমাকে বলেন আমার দর্শকরা কিভাবে বুঝবে যে এটা ব্রাহ্মা, মানে ব্রাহ্মার সিমটমটা একটু আমাদেরকে দেখান। ব্রাহ্মার সিমটম হচ্ছে আপনার ব্রাহ্মা জেনেটিক্যালি তাদের অনেকেরই ম্যাক্সিমাম গরুর শিং হবে না। এটা কি জেনেটিক মুন্ডি? জন্ম থেকে শিং ছিল না? জন্ম থেকেই 99-34 এর বীজ এটা এসিআর। আচ্ছা, এবং আমার কাছে যেই কয়টা 99-34 এর বীজ আছে, একটা বাচ্চারও আপনার শিং উঠে নাই। আচ্ছা, এটা হলো কবে দেওয়া এই বীজ? এটা হ্যাঁ, এটার বীজটা কবে দিছিলেন? এটা তো ধরেন আছে 23-24 মাস। 23-24 মাস আগে দিছিলেন বীজটা, তাই না? জি। তাহলে এটার বয়স কত? এটা বর্তমান 13 মাস চলতেছে। 13 মাস চলতেছে এটার। 13 মাস। এখন কি সেই বীজ অ্যাভেলেবেল পাওয়া যায়? আসলে বীজটা তো এসিআর বীজ তো আছে। আচ্ছা, এখনো পাওয়া যাচ্ছে? হ্যাঁ আছে, এসিআর বীজ আছে। এডিএল এর বীজ। আচ্ছা, এটাকে মানে তার মার কথা আমি বলতেছি, মানে যে গাবিতে এই বীজটা দিছিলেন ওইটা কি জাতের গাবি ছিল? এটা ছিল একটা শাহিওয়াল গাবি। শাহিওয়াল গাবিতে দিছিলেন? জি, শাহিওয়াল। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে এটা কেমন পার্সেন্ট আসছে এটা ব্রাহ্মা? এটা আমার মনে হয় যে মোটামুটি 60 or 70% ওর ইয়ে আছে। 60 থেকে 70% তার ব্রাহ্মা পাইছে। আর যেটা আপনি বলছিলেন যে ব্রাহ্মার বৈশিষ্ট্য, ব্রাহ্মা আমি এই পর্যন্ত যতগুলো গরু এই পর্যন্ত আমার যা হয়েছে 99-34 বীজের, এর খুর এবং মুখ থাকে কালো রং। আচ্ছা, মুখ আর খুর থাকে কালো, এবং তার লেজের মধ্যে প্রচুর পশম হয় এবং লেজটাও হয় কালো। আচ্ছা, লেজটা হয় কালো, আর তার পিছনের পা গুলো একদম স্ট্রেট হবে
যেটা আপনার শাহিওয়ালের চেয়েও তার পাগুলা মোটা হয়। আচ্ছা, পেছনের পাটা সোজা হবে। হ্যাঁ, একদম সোজা হবে এবং তার গঠন অন্যরকম সুন্দর হবে আর কি। আর বিশেষত আমি তো এগুলাকে মা বানানোর জন্য পালতেছি ভাই। আচ্ছা যে কারণে তারকে কিন্তু আমি ধরেন ফ্যাট জাতীয় মানে প্রোটিন, হাই প্রোটিন খাবার দাবার আমি খাওয়াই না। আচ্ছা আপনি ব্রাহ্মা বকনা কিন্তু অনেক মোটা তাজা হয়ে যায় অল্প দিনে, আচ্ছা কিন্তু তাকে যদি ফ্যাটি করি তাহলে কিন্তু তাকে বীজ কনসেপ্ট করাতে অনেক সমস্যা হয়, আচ্ছা যেটার জন্য আমি তাকে ফ্যাটি লুকটা আনতে চাই না আর কি। আচ্ছা। তাকে যেন আমি মা বানাইতে পারি এবং একটা আমি আশা করি আর কি তাকে তাহলে ইনসেমিনেশন 13 মাসে তো আর নিশ্চয়ই হিটে আসে নাই। না, একবার হিটে আসছে, আমি এইটাকেও হিট মিস করছি। আচ্ছা, এটাও একবার হিটে আসছে। হিটে আসছে, এটা আমি হিট মিস করছি। আচ্ছা, তার মানে সেকেন্ড হিটে কিছুদিন পরে চলে আসবে। জি, আল্লাহ চাহে তো। ওকে, তাহলে আপনি দুইটা বকনার দাম একসাথে চাচ্ছেন। একটা হচ্ছে এই ব্রাহ্মা বকনা 13 মাসের, আরেকটা আপনার কাছে 13-14 মাসের। 11 মাসের 11 মাসের একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বকনা আছে, যার মায়ের রেকর্ড 38 কেজি দুধ, তাই না? জি জি। তাহলে এই দুইটা বকনা একসাথে আপনি কত টাকা দাম চাচ্ছেন? আমি এমন একটা দাম চাবেন যেন কেউ ভয় না পায় আপনাকে। না না না, আসলে ভাই ব্যাপারটা হচ্ছে দামটা কিন্তু ডিপেন্ড করে কাস্টমার ওয়েজ। জি। এই গরুগুলা যারা কিনবেন তারাই কিন্তু এটার দামটার কদর বুঝেন, আর যারা কিনবেন না তারা কিন্তু বাইরে থেকে শুধু সমালোচনাই করবেন। আচ্ছা। আর ধরেন এই গরুটা এই গরুগুলা বানাইতে ভাই আমাদের কিন্তু প্রচুর খরচ হয়। যেমন হচ্ছে তার মা যত লিটার দুধ দিত, 6-7 লিটার দুধ দিত, আমি তার মাকে কখনো দুধ দহন করি নাই, এই বাচ্চারা খাওয়াইছি। আমার আবার এই যে ফ্রিজিয়ানটা দেখছেন তারও আমি দৈনিক 7-8 লিটার দুধ খাওয়াইছি। তার মা মারা যাওয়ার পরে অন্য গাভীর দুধ খাওয়াইছি আমি ফিটার করে। আচ্ছা, তাহলে ধরেন এগুলাতে তো খরচ আছে ভাই। এটা আমরা ভিডিও দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আমরা একটু দাম জানতে চাচ্ছি। দুটোটার দাম, দামটা হচ্ছে ভাই আমি দুইটা যদি একসাথে কেউ নেয় আমি 4.5 লাখ টাকা চাচ্ছি। 4.5 লক্ষ টাকা? 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা তো আজ তো দুইটা গাভী কিনতে পারে মানুষ ভাই। আসলে গাভী কিনা যায় ভাই, আবার গাভী কিনলে 7 লাখ টাকাও লাগে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা তাহলে পরের গরুগুলো দেখবো, তার এগুলোর মধ্যে তো আলোচনার সুযোগ থাকবে, তাই না? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্রাহ্মা নাকি? জি, এটা এডিএল এর 99-34 এর বাচ্চা। এটা বর্তমানে গাভীন আছে। এটা গাব? জি, এটা 6 মাসের গাব। 6 মাসের গাব। এটাকে যে ইনসেমিনেশনটা করছি সেটাও আপনার এডিএল এর 99-24। আচ্ছা, মানে তার গর্ভে এখন 99-24 এর বাচ্চা দেওয়া আছে এডিএল এর। 99-24। ওর বাবা তো 99-24? না, ওর বাবা হচ্ছে 99-34। 34। আচ্ছা আচ্ছা, 99-34 আর দেওয়া আছে 99-24। ওকে। এটা বর্তমান 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট আছে। জি। বয়স কত ওর? বয়স 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতে প্রথমবার প্রেগনেন্ট? জি, প্রথমবার। আশা করতেছেন ভালো একটা বাছুর আসবে? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, কারণ সেকেন্ড জেনারেশন হবে তো। আচ্ছা, ওর দাম কত বলেন? ওর দাম চাচ্ছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা। 20,000 টাকা। আচ্ছা, এইটা তো হচ্ছে ষাঁড় বাছুর? ষাঁড় বাছুর। আচ্ছা, সে তো খুব দুষ্ট প্রকৃতির। দুষ্ট, হ্যাঁ। আচ্ছা, তার কিন্তু হালকা শিং দেখা যাইতেছে। না, শিং হবে না, এইটুকুই। এইটুকুই না? এইটুকু, আর শিং হবে না। ও, শিংয়ের গোড়াটা দেখা যাবে, বাট শিং হবে না। আচ্ছা, তার ফিটনেস ভালো মাশাআল্লাহ, গায়ের কালারও খুব সুন্দর। ওর বয়স কত? বয়স 6 মাস চলতেছে। 6 মাস? জি। ওর বাবাকে? ওর বাবা হচ্ছে আপনার 99-24 এর বাচ্চা। এটা হচ্ছে 99-24 এর বাচ্চা। এডিএল এর 99-24। এডিএল এর 99-24 এর বাচ্চা। মাশাআল্লাহ। দর্শক একটু ভালোভাবে দেখেন, ওর মাথাটা দেখেন, মাশাআল্লাহ ব্রাহ্মা আসছে। কানগুলো কিন্তু অনেক লম্বা লম্বা, হ্যাঁ, কুজো আসছে একটা, নাভিও আসছে। আর ব্রাহ্মার পেছনের পা দেখলে বুঝবেন, পেছনের পা স্ট্রেট থাকবে, সোজা থাকবে। সোজা থাকবে, পিঠটা অনেক চওড়া থাকবে। পিঠ অনেক চওড়া থাকবেন, মাশাআল্লাহ। এটার দাম কত? এটার দাম চাচ্ছি আমি 2,10,000। 2,10,000 টাকা। 10,000 টাকা। এটার কি অবস্থা? এটা তো এত বেশি ব্রাহ্মার মতো লাগে না। না, এটা ব্রাহ্মা না ভাই। আচ্ছা, এটা হলো শাহিওয়াল। শাহিওয়াল? শাহিওয়াল, এটা এসিআই এর সুলতানের বাচ্চা। এসিআই সুলতানের বাচ্চা? সুলতানের বাচ্চা, মানে শাহেনশার ঘরে সুলতানের বাচ্চা। জি। মাশাআল্লাহ, সুন্দর বাচ্চা। এটার বয়স কত? বয়স কিন্তু খুব কম, মাত্র 3 মাস। 3 মাস? 3 মাস। দুধ খায় না ছাড়ছে? না, দুধ ছাড়া আমি 3 মাসের বেশি কোনো বাচ্চাকে দুধ খাওয়াই না। 3 মাসের বেশি দুধ খাওয়ান না। আচ্ছা, এর দাম কত? এর দাম আমি জোড়াই বলবো। আরেকটা বাচ্চা আছে আমার। আরেকটা কই? আরেকটা ছোট বাচ্চা আছে। এটা কই? এরা তো মানুষ সব। ও, মানুষের পিছনে আছে না? জি জি।
এটাও শাহিওয়াল? জি শাহিওয়াল এটাও। আচ্ছা, এটাও মনে হয় একই সেম এজের? না সেম এজ না, এটা কম, এটা 2.5 মাস। এটা 2.5 মাস? এটা 2.5 মাস চলতে। সোজা করে দেন তো, পা বাঁকা করে রাখছে। যে সোজা যে। আচ্ছা, সেও কি দুধ ছেড়ে দিছে না দুধ খাচ্ছে? না দুধ ছাড়ে দিছে ও, দুধ ছেড়ে দিছে। দুধ ছাড়ে দিছে। আচ্ছা, ওর দাম কত? এই জোড়াতে আমি চাচ্ছি আর কি, দুইটা শাহিওয়াল বাচ্চা যা যিনি নেবেন আমি 1.5 লাখ টাকা চাচ্ছি। দুইটা শাহিওয়াল বাচ্চা 1.5 লক্ষ টাকা? 1.5 লাখ টাকা চাচ্ছি। দাম কি একটু বেশি হয়ে গেল না ভাই? এটা আলোচনা করবেন ভাই, আসলে বাচ্চা তো ভাই, আমি আসলে খুব যত্ন করে গরু পালি। আর বিষয় হচ্ছে আমি কিন্তু ওর মার থেকে কোনোদিন দুধ দোয়াই না এগুলারে, আমি দুধ খাওয়াই, পূর্ণাঙ্গ দুধ এদেরকে খাওয়াইতে হয়েছে আমার। তাহলে আমরা প্রথম থেকে শুরু করে সবগুলো গরু দেখাইলাম, শুধুমাত্র আমরা ব্রাহ্মার দামটা বলি না, সবগুলোর দাম বলে গেছি জি ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। এখন যে দামগুলো আপনি চাইছেন জি। এগুলা কি সবগুলো কি মোটামুটি ফিক্সড প্রাইস নাকি আলোচনা শুরু? না অবশ্যই আলোচনার সুযোগ আছে, আলোচনার অবশ্যই সুযোগ আলোচনার আছে। সুযোগ আছে। মানে যারা এই যে দাম শুনে ভয় পাইতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে দাম শুনে ভয় পাওয়ার কিছুই নাই, কারণটা হচ্ছে আসলে ব্রাহ্মা গরুগুলা আমি যে জাতের গরুগুলা দেখাইছি, এটা অর্ডিনারি অন্যান্য জাতের গরু থেকে একটু দাম বেশি হওয়াটা খুব স্বাভাবিক, এটা মানে একেবারে ইয়ে না। আর আমিও মনে করি যে আসলে যারা নিতে চাইবেন আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আমি বলবো যে আপনারা সরাসরি আসেন, আমার লোকেশনটা খুব ইজি এবং হাইওয়ে রোডের পাশে আমার বাড়ি, রোডের পাশে আসতে আপনার বাড়ি। আসতে খুবই সুবিধা। আপনারা আসেন, দেখেন, তারপরে মন্তব্য করেন। আসলে ভিডিও দেখে মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক হবে না, গরুগুলা দেখলেই বুঝতে পারবে যে আসলে এই গরুগুলার কি গরুটা দাম খুবই আছে। সুন্দর, প্রত্যেকটা গরুই সুন্দর আপনার, মাশাআল্লাহ। তো আমরা আমাদের ভিডিওটা লম্বা করবো না, ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু আমি এটুকুই বলবো, আমাদের যারা খামারিরা আছেন, আসলে ব্রাহ্মা নিষিদ্ধও না, নিয়ন্ত্রিতও না। যদি লাভবান হতে চান ব্রাহ্মা পালেন। আর আমিও সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে যদি মাংসের চাহিদা মিটাইতে হয় তাইলে মানে অল্প দিনে এবং অল্প খাবারে যেই গরুগুলা হয় সেই গরুগুলা পালনে আমাদেরকে উৎসাহিত করতে হবে। ধরেন আমাদের যে ব্যাফোর্ড আছে, ফ্ল্যাগ বি আছে, ব্রাহ্মা আছে, আমি চাই এই দেশে যেন এইগুলার সিমেন্সগুলা সহজলভ্য হোক। সবাই যদি ব্রাহ্মা পালে, ব্রাহ্মা যদি অ্যাভেলেবেল হয়, তাহলে আশা করি যে ব্রাহ্মার রেট অনেক কমে আসবে, কারণ মাংসর গরু এগুলা। এখন দেখেন আসলে অপ্রত্যাশিত হলে এই কথাটা সত্য যে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সরকার ব্যবস্থা থেকে শুরু করে প্রাণী সম্পদেরও বক্তব্য যে ব্রাহ্মা গরু লালন পালন করলে দুধের উপর এফেক্টেড হবে। তাহলে আমি যদি তাদের কাছে প্রশ্ন করি যে ব্রয়লার মুরগি তো ডিম পারে না, তাহলে ব্রয়লার মুরগি আপনি নিষিদ্ধ করেন না কেন? ডিম পাড়ার জাত আলাদা, মাংসর জাত আলাদা। যারা মাংসের গরু পালতে চান তাদেরকে মাংসের গরু পালার সুযোগ করে দেন। ডেইরি খামারি আলাদা, ফ্যাটেনিং আলাদা। ফ্যাটেনিং তো আর ডেইরিকে নিয়ে ইনক্লুড হয় না। আর আমি দেখেন, আমি যতগুলা ব্রাহ্মার ইনসিমিনেশন করছি এই পর্যন্ত, আমি কোনো দুধের গরুকে তো এটা করি নাই। যেই গরুটার ওয়েট ভালো আছে, লেংথ ভালো আছে, শরীরের কনস্ট্রাকশনটা ভালো, কিন্তু দুধ 6-7 লিটার, আমি তাদেরকে ইনসিমিনেশনটা করি ব্রাহ্মা। বাট আমার হাই ল্যাকটেশনের যে গরু আছে ওগুলোতে তো আমি ফ্রিজিয়ানটাই করি। তাহলে 5-6 লিটার দুধের একটা গাভীকে যদি আমরা ব্রাহ্মা ইনসিমিনেশন করে একটা ভালো মার্জিনের একটা অবস্থানে যেতে পারেন একটা গরু লালন পালন করে, তাহলে আমাদেরকে তো এটা উন্মুক্ত করা উচিত। তাহলে তো আমার কাছে মনে হচ্ছে আপনি যে হিসাবটা আজকে আমাদেরকে বললেন, ব্রাহ্মণটা যদি শাহিওয়াল সিন্ধির মতো অ্যাভেলেবেল হয়ে যায়, মানে ঘরে ঘরে থাকে, তাহলে মাংসের কেজি যদি 800 টাকা হয়, যেহেতু এটা 2.5 গুণ বেশি প্রোডাকশন করে, তাহলে মাংসের কেজি যদি নর্মালি 800 টাকা হয়, এটার যদি অ্যাভেলেবিলিটি বেড়ে যায় তাহলে 400 টাকায় চলে আসবে। অবশ্যই অবশ্যই, কেন নয়? মাংস আমরা যদি আপনার কম কষ্টে যদি আমরা ভালো গরু পালতে পারি, তাহলে আমরা তো মাংস কম রেটে বেচতে পারবো। এখন আপনি নিয়ন্ত্রিত করে আপনি দেখেন একটা দেশি গরু 2 বছর পাইলে পরে এর মধ্যে 2.5 মণ 3 মণ গোস্ত হয়, কিন্তু একটা দেশি গরু পালতে কত টাকা খরচ চিন্তা করেন। এখন মাংসের গরু আমাদেরকে, আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যে মাংসের জাত যেগুলো আছে এই দেশে, পৃথিবীতে যে জাতগুলো আছে, এগুলো আমাদেরকে ব্রিডিং করার সুযোগ করে দেন। এতে করে এই দেশে মাংসের চাহিদা পূরণ হবে। আর মাংসের চাহিদা পূরণ করতে হলে আপনাকে যেগুলোর গ্রোথ ভালো ওই গরুগুলোর ইনসিমিনেশন মানে সিমেন্সগুলো আমাদেরকে অ্যাভেলেবেল করে দিতে হবে। অ্যাভেলেবেল করলেই এটা সম্ভব, এছাড়া অন্য কিছুতে সম্ভব না। আসলে ব্রাহ্মাটা এখন এক্সপেন্সিভ হওয়ার একটা মাত্রই কারণ, ধরেন 200-250 গরু পালে অনেক খামারি, একটা ব্রাহ্মা গরু নাই। উনি চিন্তা করেন যে আচ্ছা এক্সপেন্সিভ হইলেও একটা গরু রাখি, কারণ আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কাছে কী কী জাতের গরু আছে, তো উনি যদি বলতে না পারে আমার ঘরে একটা ব্রাহ্মা আছে, তখন উনি মনে করে যে আরে একটা ব্রাহ্মা গরু পালে না, 200 গরু পালে। এরকমটা হয়ে গেছে। আসলে এটা একজনের খামারে যদি 1000 গরু থাকে, ব্রাহ্মা থাকে দুইটা থাকে, এটা একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে। আর আমি চাইবো যে ব্রাহ্মাটা অ্যাভেলেবেল হোক, এবং দেশি গরু এবং এই কম দুধের যে গরুগুলো আছে তাদেরকে ব্রাহ্মা ইনসিমিনেশন করা হোক, এবং হাই
পার্সেন্টেজের অন্যান্য যে আপনার মাংসের গরু আছে ওগুলার সিমেন্স হলে আমি আশা করি যে দেশে মাংসের বাজারের ধরনে অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।